আজকের গল্পটা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। কথা বলছিলাম 2021 সালে মুক্তিপ্রাপ্ত হরর থ্রিলার মুভি লিফটের কথা। মুভিটার কাহিনীটা ছোট করে বলে দেই। একটা লিফট যেটা ছিল খুবই অদ্ভুত। একবার যদি কেউ এই লিফটে উঠে সে আর কখনো বেঁচে ফিরতে পারে না। তো এই লিফটের কাহিনীটা কি আর কিভাবেই বা গুরু আর ঈশিতা এই লিফটটা থেকে বুদ্ধি করে বেরিয়েছিল তার সবটাই জানবো আজকের এই গল্পে। তাহলে চলুন বেশি দেরি না করে ঝাঁপ দেওয়া যাক গল্পের গভীরে। সিনেমার শুরুটা হয় চেন্নাইয়ের বড় বড় কয়েকটা বিল্ডিংকে দেখিয়ে। এই প্রত্যেকটা বিল্ডিং চেন্নাইয়ের এক একটা কোম্পানি। সিনের পর এই ছেলেটার দিকে ফোকাস করে। তার নাম গুরু। সে বেঙ্গালুর থেকে ট্রান্সফার হয়ে আজ চেন্নাইয়ের একটা নতুন কোম্পানিতে এসে জয়েন করেছে। এই লোকটার নাম ভিপি। সেই কোম্পানির ম্যানেজার। সে গুরুকে বলে, ভিপি হওয়ার পরও এই কোম্পানির প্রত্যেকটা কাজ আমাকে খুব দায়িত্ব সহকারে দেখতে হয়, কারণ এটা আমার কর্তব্য, যার জন্য কোম্পানি আমাকে টাকা দেয়। তোমাকে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, এখানে ইমোশনের কোনো জায়গা নেই। এই যে আমাদের টিম মেম্বারদের দেখতে পাচ্ছ, এদের সাথে বেশি ভাব করতে যেও না। তোমার মেইন ফোকাস থাকবে প্রজেক্টের দিকে। আচ্ছা, সব বুঝতে পেরেছ তো? এই শুনো সবাই, সে হচ্ছে তোমাদের নতুন টিম লিডার গুরু। তোমাকে আমি বলেছিলাম না, এরা আমাদের অফিসের সবচেয়ে ট্যালেন্টেড মেম্বার। বুঝলে তো? গুরু বলে, কি? আরে বেটা, এতক্ষণ ধরে কি বুঝিয়ে আসলাম? গুরু বলে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই হচ্ছে পান্থ, আমাদের প্রজেক্টের সাথে শুরু থেকেই জুড়ে আছে। কোনো ডাউট লাগলে তার কাছ থেকে জেনে নিও। পান্থ সব সময়ই একটু বেশি বেটাগিরি করে। সে গুরুকে বলে, যেমনটা স্যার বলেছেন, এই প্রজেক্টের সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি। এই ডিলটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু জানি না স্যার কি বুঝে তোমাকে কোথা থেকে এনে জুড়ে বসলেন। আচ্ছা, এটা কোনো বিষয় না। গুরু বলে, এটা ধর। আমি তো এখনো জয়েনিং লেটারে সাইন করিনি, ওটা কোথায়? পান্থ রুমটা কোথায় আছে গুরুকে বলে দে। গুরু বলে, আমি যাচ্ছি, তুই আমার ব্যাগটা সামলে রাখিস। পান্থ বলে, টিম লিডার শালা কুত্তা আমার জায়গাটা এসে কেড়ে নিল, এসেই চাকর বানিয়ে দিল। এদিকে গুরু যখন ওই রুমটাতে ঢুকবে তখনই তার সামনে একটা মেয়ে পড়ে। তার নাম ঈশিতা। তাকে দেখে গুরু মুখ লুকিয়ে নেয়। সিন আসে ফ্ল্যাশব্যাকে মুম্বাইয়ে। আমরা দেখতে পাই ঈশিতা একটা শপে ছবি তুলছিল। এদিক দিয়েই গুরু যাচ্ছিল। ঈশিতা তখন তার ফোনটা দিয়ে গুরুকে ছবি তুলে দিতে বলে। গুরু ছবি তুলবে তো দূরের কথা, ছবি তোলার বাহানা ধরে ইচ্ছে করে ঈশিতার ফোনটা অ্যাকুরিয়ামে ফেলে দেয় আর বলে চলে যায় আমাকে বলে ছবি তোলার কথা। আজ তাই লজ্জায় সে মুখ লুকিয়ে আছে। একটু পর যখন ঈশিতা রুমটা থেকে বেরোয়, এই ছেলেটা এদিকেই যাচ্ছিল। এই নতুন টিম লিডারকে দেখেছিস কি? ছেলেটা গুরুকে ডেকে বলে, ম্যাডাম ডাকছে। গুরুকে দেখে ঈশিতা মনে মনে বলে, ও। গুরু তার পরিচয় দিয়ে যখন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, ঈশিতা তখন গুরুর হাতটা সরিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার আর কিছুই বলতে হবে না। গুরুর ফাইলটা দেখে বলে, ও টিম লিডার, বাহ, বেঙ্গালুর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছো, এখন তো এখানেই কাজ করবে, দেখে নেব। নাও এবার সাইনটা করে ফেলো। গুরু দেখে তার কাছে কলম নেই। তখন সে খেয়াল করে ঈশিতার কলারে একটা কলম আছে। ঈশিতা এটা বুঝতে পেরে কলমটা গুরুকে দেয়। গুরু তখনই তার পেছনের পকেট থেকে কলম বের করে আর পেপারটাতে সাইন করে নেয়। গুরুর সাইন করা শেষ হলে ঈশিতা ফাইলটা টান মেরে নিয়ে চলে যায়। তো এরপর থেকে গুরু তার মতো করে অফিসের সব মেম্বারদের ম্যানেজ করতে থাকে। দিনে দিনে অফিসের সবার সাথে গুরুর একটা ভালো সম্পর্কও গড়ে ওঠে। গুরুর কাজ এবং দক্ষতা দেখে ভিপিও তাকে নিয়ে অনেক প্রশংসা করে। এদিকে আমরা যেটা বুঝতে পারি, ঈশিতা উপরে উপরে রাগ দেখালেও মনে মনে সে গুরুকে অনেক পছন্দ করে। তবে গুরু তো তার দিকে তাকায়ই না। একদিন যখন লাঞ্চ করার জন্য সবাই ক্যান্টিনে আসে, একটু পর ঈশিতাও খাবার নিয়ে এদের পাশে এসে বসে। কত গম্ভীর না ছেলেটা? প্রজেক্ট যতক্ষণ না শেষ হচ্ছে তোরা কিছু উল্টাপাল্টা করিস না, না হলে তোদের রক্ত খেয়ে ফেলবে। হ্যাঁ রে, তার কথায় চলতে হবে। পান্থ বলে, এরকম ছেলেদের আমি ছোট থাকতে থাপ্পড় মারতে মারতে সোজা করেছি, আর সে এমন কোন ক্ষেতের মূলা যে তাকে সোজা করতে পারবো না? নতুন এসেছে, এক সপ্তাহ যেতে দে, এমনিতেই ঠিক হয়ে যাবে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেছিস? ছেলেটা আমাদের টাইপেরই, সিগারেট নিয়ে ঘুরে। ওই দেখ, তার পকেটে এখনো আছে। যা, তুই এক কাজ কর, তার কাছ থেকে একটা সিগারেট নিয়ে আয়। ছেলেটা বলে, যদি রাগ করে ফেলে? পান্থ বলে, যদি জীবনে এগিয়ে যেতে চাস তো সিনিয়রের কথা শুন, আর এখন তোর সিনিয়রকে আমি।
যা, যেটা বলছি ওটা কর। এরপর পান্থ ছেলেটাকে থাম টাম দিয়ে গুরুর কাছে পাঠিয়ে দেয়। গুরুকে ছেলেটা বলে, স্যার সিগারেট খাবেন? গুরু যখন তার দিকে উল্টে তাকায়, এখন না, খাওয়ার পর। গুরু বলে, আমি স্মোক করি না। ছেলেটা বলে, মজা করছেন না? টিম লিডার, আমরা দুজন তো ভালো ফ্রেন্ডও হতে পারি। স্যাটারডে সানডে সেটিং ড্রিঙ্কিং। গুরু বলে, আমি মদও খাই না। আচ্ছা ঠিক আছে, একটা সিগারেট দাও না। তুমি মানছি খাও না, আমি খেয়ে নেব। গুরু মুখ কালো করে বলে, এই একবারের কথা কয়বার বলা লাগে? ছেলেটা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে। এরা সবাই হাসতে শুরু করে। ছেলেটা বলে, আপনি এটা মোটেও ঠিক করলেন না। পান্থ বলে, আরে বেটা, এটাকেই বলে সাহস। কেউ কিছু বলে দিলেই তার উপর ভরসা করবি না। সিন আসে ফ্ল্যাশব্যাকে। গুরু যে ফোনটা অ্যাকুরিয়ামে ফেলেছিল, ঈশিতা এটাকে জল থেকে তুলে ট্রিটমেন্ট করে অনেক কষ্টে ফোনটা অন করে। আর গ্যালারিতে দেখে গুরু মুখে সেন্টার ফুট ফুলিয়ে তার ফোনে একটা ছবি তুলে রেখেছে। আর এখন এটা তার মনে পড়ে, আর গুরুর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে ঈশিতা ডকুমেন্টারি রুমে আসে কয়েকটা প্রিন্ট আউট করতে। প্রিন্টে কাগজগুলো ফেলে সে যখন একটা সেলফি উঠছিল, তখন খেয়াল করে ক্যামেরা তার মুখ ফোকাস না করে তার পেছনে অন্য কিছু একটাকে ফোকাস করছে। যখন তাকায় কিছু আর দেখতেও পায় না। এর পরের বারও তার সাথে সেম হয়। ঈশিতা বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। চারদিকে ঘুরে ঘুরে তাকায়, কিছু আর দেখতে পায় না। একটু পর গুরুও এখানে আসে। গুরুকে দেখে ঈশিতা বলে, এখানে আমাকে দেখতে এসেছো তাই না? গুরু বলে, আমি তোমাকে এখানে দেখতে আসবো কেন? আমি তো প্রিন্ট আউট নিতে এসেছি। ঈশিতা বলে, কেন মিথ্যা কথা বলছো? প্রিন্ট আউট নেওয়া তো এক বাহানা। গুরু বলে, অফিসের সবার সাথে এরকম কথা বলো নাকি আমার উপরই তোমার স্পেশাল অ্যাটেনশন? ঈশিতা বলে, এরকমই কথা বলি নর্মালি। তুমি হিজড়া না তো? নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকে লাইন মারছি, তো এরকম করছো কেন? গুরু বলে, তুমি আমার সম্পর্কে কি জানো? একদিনও আমাকে সহ্য করতে পারবে না। এসব প্রেম টেম আমার দ্বারা হবে না, এসব ভুলে যাও। খুব বেশি হলে তুমি আমার দিদি হতে পারো। ঈশিতা তখন গুরুকে জুড়ে একটা থাপ্পড় মারে। ছেলেদের ভাইয়া বলে যেরকম রাগ উঠে, তেমনি আমাদেরও দিদি বললে রাগ উঠে। এদিকে রাত হয়ে গেছে। অফিসের কাজ শেষ করে সবাই একে একে বাসায় যেতে শুরু করে। গুরুও তার কাজ শেষ করে বেরিয়ে পড়ে। তখনই ভিপি এসে তাকে বলে, চলে যাচ্ছ কি? গুরু বলে, হ্যাঁ, কাজ তো শেষ স্যার। ভিপি বলে, ও আচ্ছা তাহলে যাও। গুরু বলে, কেন, কি হয়েছে স্যার? ভিপি বলে, ক্লায়েন্টরা জানতে চেয়েছিল এই প্রজেক্টের কাজ কতটুকু পৌঁছেছে। তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা যাও, আমি দেখে নেব। গুরু বলে, আমাকে দিন, আমি করে দিচ্ছি। ভিপি বলে, আচ্ছা ঠিক আছে, এই নাও ফাইল। যদি কিছু কনফিউশন মনে হয় তো আমাকে কল করো। পান্থ তাদের এসব কথা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। গুরু আসলে বলে, স্যার যদি পরিশ্রম করো তো তোমার ইমেজ ভালো হবে, এটা ঠিক আছে, কিন্তু যদি তোমার উপর কোম্পানির ভালোবাসা লেগে যায় তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে। এই কোম্পানিতে যদি কাজ করেন তবে না বলা শিখুন। এক্সপিরিয়েন্স আছে দেখেই বলছি। তুমি আমাদের টিএল, বাকিটা তোমার চয়েস। তো এরপর আমরা দেখতে পাই ভিপির কথা মতো গুরু তার কাজে লেগে যায়। রাত অনেকটা হয়ে যায়। ওয়াচম্যান এসে বলে, আপনার তো অনেক সময় লাগবে, আমি খেয়ে আসি স্যার। গুরু বলে, অ্যাক্সেস কার্ড আমাকে দিয়ে যাও, তোমার যদি আসতে দেরি হয়। ওয়াচম্যান বলে, এমনিতেই মেশিন আমি বন্ধ করে দিয়েছি, আপনি এমনিতেই বেরোতে পারবেন। এরপরও যদি আপনার কার্ড লাগে তো আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপর ওয়াচম্যান চলে যায়। রাত এদিকে 10টা বেজে যায়। গুরু এক কাপ কফি বানিয়ে এনে খেতে থাকে আর কাজ করতে থাকে। একটা সময় খেয়াল করে তার কাপটা তার হাতের নাগাল থেকে চলে গেছে। সে কিছুটা থমকে যায়, তবে এসবে খুব বেশি গুরুত্ব না দিয়ে গুরু তার কাজ করতে থাকে। বারবার তার সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে। কোনো সময় মনে হয় তার পেছন দিয়ে কেউ তাকে টাচ করে চলে গেছে, আবার কখনো বা রুমের এদিকে ওদিকে শুধু শব্দ। তবে গুরু ছিল অনেক সাহসী, সে এগুলোকে ইগনোর করে তার কাজ চালিয়ে যেতে থাকে। এভাবে কয়েক ঘন্টা সময় চলে যায়। ফাইনালি অনেক সময় কাজ করার পর গুরু অফিসের কম্পিউটার বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাত 10:30 বাজতে চলল। একটা কথা জানিয়ে রাখা ভালো, গুরুর অফিস 9 নম্বর ফ্লোরে। সে লিফটে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, তবে লিফট এসে 1 নম্বর ফ্লোরে খুলে যায়। গুরু যখন এটা বুঝতে পারে সে আবার লিফটে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু লিফট গ্রাউন্ড ফ্লোরে না গিয়ে আবার 1 নম্বর ফ্লোরে খুলে যায়। গুরু বারবার গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু লিফট 1 নম্বর ফ্লোরে এসে বারবার থেমে যায়। একটা সময় আর লিফটই চলে না। গুরু তখন লিফট থেকে বেরিয়ে একজন ওয়াচম্যানকে গিয়ে বলে, এই লিফট থেমে গেছে, নিচে যাচ্ছে না, আর কোনো লিফট কি এখানে আছে?
ওয়াচম্যান বলে, পুরো বিল্ডিংয়ে এই একটাই লিফট আছে, যদি না চলে তো একটা কাজ করেন, বাটন প্রেস করে লাফ দিয়ে দেখবেন লিফট আবার চলতে শুরু করবে। গুরু কথাটা শুনে কিছুটা অবাক হয়। এদিকে ওয়াচম্যান এই কথা বলে টাটা দিয়ে চলে যায়। গুরু ওয়াচম্যানকে ডাকে, কিন্তু ওয়াচম্যান তার কোনো কথাই শুনে না। গুরু এরপর লিফটে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। ওয়াচম্যানের কথা যদিও হাস্যকর, তবুও গুরু এটাই করে। লাফ দিতেই লিফট চলতে শুরু করে, আর লিফট গুরুকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেয়। গুরু এরপর তার গাড়িতে গিয়ে উঠে পড়ে এবং গাড়ি স্টার্ট করে এখান থেকে বেরোনোর জন্য, কিন্তু অনেক সময় চলে যায়। সে গাড়িটা নিয়ে শুধু এদিকে ওদিকে ঘুরতে থাকে। যেখানে লেখা এক্সিট সেদিকে যায়, কিন্তু সেখানে গিয়ে বেরোনোর কোনো রাস্তা পায় না। এভাবে অনেকটা সময় কেটে যায়। গুরু তখন গাড়ি থেকে নেমে চারদিক দেখে এক্সিটের রাস্তা বের করে। এরপর যখন সে গাড়িতে উঠে এবং গাড়ি ব্যাক গিয়ারে নিতে চায়, গাড়ি বারবার সিগন্যাল দিচ্ছিল পেছনে কিছু আছে, কিন্তু গুরু এটা দেখতে পায় না। ব্যাক গিয়ারে গেলেই গাড়ি গুরুকে এটাই সিগন্যাল দেয়। বিষয়টা বোঝার জন্য সে ওয়াচম্যানকে কল করতে যায়, কিন্তু খেয়াল করে তার ফোন তার কাছে নেই। মনে পড়ে, আরে সে তো অফিসেই ফোন রেখে এসেছে। চলে যায় আবার 9 নম্বর ফ্লোরে। এদিকে তার বন্ধু তাকে বারবার ফোন করে যাচ্ছে, আজ তাদের পার্টি ছিল, কিন্তু গুরু এতটাই দেরি করছে, এখন তাকে ছাড়াই তারা পার্টি শুরু করে দিচ্ছে। বলছে, আরে বেটা, আজই এই কোম্পানিতে প্রথম জয়েন করেছি, যদি তাড়াহুড়ো করি ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, আমি আসছি, একটু দাঁড়া। এরপর তারা দুজন তাদের নান্দিবিরিঙ্গি ফাজলামি কথা বলতে শুরু করে। গুরু কথা বলতে বলতে গিয়ে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। তবে লিফট যখন 8 নম্বর ফ্লোরে যায়, তখন একজন লোক লিফটে উঠে এবং 3 নম্বর ফ্লোরের বাটন প্রেস করে। লিফট যখন 3 নম্বর ফ্লোরে যায়, তখন লিফট তো খুলে যায়, কিন্তু কেউ লিফট থেকে বেরোয় না। গুরু যখন পেছনে তাকায়, কাউকে আর দেখতে পায় না। গুরুর মনে এখন আশঙ্কা জাগতে শুরু করে। গুরু তখন লিফট থেকে বেরিয়ে ডাকতে থাকে, এখানে কি কেউ আছেন? কিন্তু কাউকে দেখতে পায় না। একটু পর গুরুর সামনে থাকা লাইটটা জ্বলতে নিভতে শুরু করে। গুরু ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। কাউকে না পেয়ে গুরু আবার লিফটের দিকে হাঁটা শুরু করে। খেয়াল করে তাকে কেউ ফলো করছে। সে যত সামনে এগোচ্ছিল, তার পেছনে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু পেছনে যখন তাকায় কাউকে দেখতে পায় না। সে যখন হাঁটে, তার পায়ের হাঁটার সাথে কেউ হাঁটতে থাকে। সে হাঁটা বন্ধ করে দিলে ও হাঁটা বন্ধ করে দেয়। একটা সময় গুরু দেখে যেখানে লাইট জ্বলছে নিভছে, হঠাৎই কোথা থেকে একজন অদ্ভুত লোক লাইটের নিচে এসে দাঁড়িয়ে থাকে। গুরু দৌড়ে গিয়ে লিফটে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। একটু পর গুরু খেয়াল করে লিফট আবার 9 নম্বর ফ্লোরে এসে খুলে যাচ্ছে। গুরু বারবার গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। এতে করে একটা সময় লিফটের সব লাইট অফ হয়ে যায়। লিফটও কোনো এক ফ্লোরে এসে থেমে যায়। গুরু তখন তার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তার বন্ধুদের কল করার চেষ্টা করে, কিন্তু এখানে নেট না থাকায় সে তাদের কলও করতে পারছিল না। লিফটের স্টপ বাটন প্রেস করতে করতে বাটনটাই একটা সময় ভেঙে নিচে পড়ে যায়। গুরু তখন লিফটের দরজায় এসে জুড়ে জুড়ে সিকিউরিটি ওয়াচম্যানকে ডাকতে থাকে, কিন্তু কারো জবাবই সে পায় না। এভাবেই খানিকটা সময় চলে যায়। একটা সময় তার একটা ফ্রেন্ড কবির কল করে, কিন্তু তখনই তার ফোন হ্যাং হয়ে যায়, ফোনটাও ধরতে পারে না। এদিকে তখনই লিফট চলতে শুরু করে এবং ঠাস করে নিচে পড়ে থেমে যায়। গুরু লিফটের এক কোণায় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসে থাকে। তখনই সে নোটিস করে লিফটের উপরে কেউ আছে। তার হাঁটার শব্দ সে শুনতে পাচ্ছে। একটু পর লিফট আবার চলতে শুরু করে এবং নিচে গিয়ে আরেকটা ফ্লোরে গিয়ে থেমে যায়। এবার গুরু ফোনের ফ্ল্যাশ লাইটটাও জ্বালাতে পারছিল না। সে লিফটের দরজায় থাপ্পড় দিয়ে দিয়ে জুড়ে জুড়ে সিকিউরিটিকে ডাকতে থাকে, কিন্তু সে কারো জবাবই ওদিক থেকে পায় না। এভাবেই চলে যায় অনেকটা সময়। হঠাৎই একটা সময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। লিফটও চলতে শুরু করে। গুরু কতটাতে শান্তি পায় সেটা হয়তো সেই জানে। গুরু দেখে লিফট আবার নিচ থেকে উঠে গিয়ে 9 নম্বর ফ্লোরের দিকে যাচ্ছে। এবার সে আর বেশি উত্তেজিত হয় না, কারণ সে যাই করে না কিছুই হবে না। লিফটের এক কোণায় কারো এক জোড়া জুতা পড়ে আছে। গুরু সাউন্ড না করে চুপি চুপি করে লিফটের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে তখন এই জুতাগুলো অ্যাক্টিভ হয়ে যায়। গুরু শুধু লিফটের কাউন্টারের দিকে তাকায়, কখন যে লিফট খুলবে। আর এদিকে গুরু দেখে জুতাগুলো নিজে নিজেই হেঁটে হেঁটে তার কাছে চলে আসছে। সে তখন চোখ দুটো হাত দিয়ে ঢেকে দাঁড়িয়ে থাকে আর লিফটের কাউন্টারের দিকে তাকায় আর চোখ বন্ধ করে। একটু পর যখনই লিফটের দরজা খুলে, সে তাড়াতাড়ি করে লিফট থেকে বেরিয়ে এক দূরে চলে যায় তার অফিসের রুমে। এখান থেকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কাউকে ফোন দিতে পারছিল না। সিসিটিভির সামনে গিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সে তখন
পাশের ফ্ল্যাটের লোকদের ডাকে, কিন্তু তারা এতটাই ব্যস্ত ছিল গুরুর কথায় পাত্তা না দিয়ে জানালায় পর্দা ফেলে দেয়। বেচারা গুরু তখনও হেল্প হেল্প বলে চিৎকার করছিল। গুরু তখন সাহস করে এদিকে ওদিকে খুঁজতে থাকে সিঁড়ি কোথায় আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে সিঁড়ি খুঁজে পায়, কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে নেমে নিচে নামার চেষ্টা করে তখনই সে আবার 9 নম্বর ফ্লোরে চলে আসে। উপরে নিচে যেদিকেই যায় কোনোভাবেই এই ফ্লোর থেকে সে বেরোতে পারছিল না। গুরু তখন এদিকে ওদিকে খুঁজতে থাকে ওয়াচম্যানকে। অবশেষে সে একটা রুমের বাথরুমে ওয়াচম্যানকে খুঁজে পায়। গুরু তাকে বেরোতে বলে, কিন্তু লোকটা দরজা খুলতে পারছিল না। গুরু দেখে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। একটু পর লোকটা এমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে গুরুর দিকে তাকায়, গুরু তো ভয় পেয়ে যায়। এরপর লোকটা মুচকি হাসতে হাসতে একটা ব্লেড দিয়ে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। গুরু দেখে দরজার নিচ দিয়ে রক্ত বেশি আসছে। বোঝা যাচ্ছিল কেউ যেন ভেতরে বসে ওয়াচম্যানের রক্ত খাচ্ছে। গুরু যখন এটা দেখার জন্য বাথরুমের দরজার দিকে মুখ বাড়ায় তখনই নিচ থেকে একটা রক্তমাখা হাত দরজার উপর ভেসে আসে। গুরু ভয়ে অফিসের রুমের এক কোনায় গিয়ে বসে থাকে। চারদিক থেকে তার কানে শব্দ ভেসে আসছিল। তবে একটা জিনিসে লক্ষ্য করে, এই রুমের পাশেই ছিল ডকুমেন্টারি রুম। ওই রুমটা থেকে একটু বেশি শব্দ আসছিল, যেন মনে হচ্ছে কেউ এই রুমটাতে আটকে আছে। মনে অনেক সাহস জাগিয়ে সে গিয়ে ডকুমেন্টারি রুমের দরজাটা খুলে দেয়, আর আমরা দেখতে পাই রুমটাতে ঈশিতা আটকে ছিল। ঈশিতা বেরিয়েই গুরুকে গালিগালাজ শুরু করে দেয়। আমি জানি তুমি আমাকে এই রুমটাতে লক করে রেখেছিলে, থাপ্পড় মেরেছিলাম দেখে প্রতিশোধ নিচ্ছ, তাই না? 2 ঘন্টা সময় ধরে আমি এই রুমটাতে আটকে আছি। মজার একটা লিমিট থাকে। গুরু বলে, আমি কিছুই করিনি। কিন্তু ঈশিতা তার কোনো কথাই বিশ্বাস করে না। যাই হোক, একজন তো পাশে পেয়েছে। এরপর ঈশিতা তার ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গুরু বারবার এই লিফটের বিষয়ে ঈশিতাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঈশিতা গুরুর কোনো কথাই শুনে না এবং লিফটে উঠে পড়ে। ঈশিতা বলে, তুমি কি আসবে না? গুরু বলে, না রে বাবা, আমি এই লিফটে ভুলেও পা রাখবো না, সিঁড়ি দিয়েও তো আমরা যেতে পারি। ঈশিতা বলে, তাহলে তুমি এখানেই থাকো বলে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে সে যেতে না চাইলেও বাধ্য হয়ে লিফটে উঠে পড়ে। লিফট বন্ধ হয়ে যায় এবং চলতে শুরু করে। গুরু কাউন্টারের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে গেলেই ঈশিতা তাকে বলতে দেয় না। এদিকে লিফট এসে 2 নম্বর ফ্লোরে থেমে যায়। ঈশিতা ভেতরে গিয়ে আবার গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু সেই আবার 2 নম্বর ফ্লোরে গিয়েই লিফট খুলে যায়। গুরু কোনো কথাই বলে না, মনে মনে বলে, বলেছিলাম না উঠতে। এদিকে ঈশিতা গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করছে, কিন্তু লিফট খুলছে 2 নম্বর ফ্লোরে। এভাবে চলতে থাকে। একটা সময় লিফটই চলা বন্ধ করে দেয়। তখন সে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। গুরু সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকে। ঈশিতা দেখে গুরু তার সামনে। সে যেদিকেই যায় কোনো কিছুই হয় না, একই ফ্লোরে গুল গুল করে ঘুরতে থাকে। গুরু বলে, এই বিল্ডিং একটা ভূত আছে, যে বিল্ডিং থেকে বেরোতে দেয় না। ঈশিতা বলে, তার মানে তুমি আমাকে লক করোনি? গুরু এরপর ঈশিতাকে সব কিছু একে একে ভেঙে বলে। আর কি কোনো ওয়াচম্যান এখানে আছে? ঈশিতা বলে, হ্যাঁ, নাইট শিফটে একজন ওয়াচম্যান এই বিল্ডিং এ তো থাকে। গুরু বলে, কোন ফ্লোরে আছে? ঈশিতা বলে, 6 নম্বর ফ্লোরে। গুরু তখন 6 নম্বর ফ্লোরের বাটন প্রেস করে লিফট চলতে শুরু করে। তবে একটা সময় লিফট আবার কোনো এক ফ্লোরে এসে থেমে যায়। ঈশিতা হেল্প হেল্প বলে লিফটের দরজায় থাপ্পড় মারতে থাকে। এসব কি হচ্ছে? গুরু বলে, এটাই তো তোমাকে আমি বলতে গিয়েছিলাম, কিন্তু বলতেই দাওনি। ঈশিতা তখন একটা মার্কার দিয়ে একটা ডিজাইন করে। গুরু এসব দেখে বলে, এত টেনশনের মাঝে তোমার মাথায় ড্রয়িং করার চিন্তা কিভাবে আসছে? ঈশিতা বলে, এই গেমটার নাম চার্লি চার্লি। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে ভূত আছে কিনা। এরপর ঈশিতা এই ড্রয়িং এর উপর 2টা কলম রাখে। গুরু বলে, তুমি যা করার করো, কিন্তু আমি লিফট থেকে চলে যাওয়ার পর। ঈশিতা বলে, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? কলেজে এই গেমটা আমি অনেকবার খেলেছি। চার্লি চার্লি ডাকার পর যদি কলম 9 এর দিকে ঘুরে তো এখানে ভূত নেই, আর যদি কলম ইয়েস এর দিকে ঘুরে তার মানে এখানে ভূত আছে। ভয় পাওয়ার কিছুই নেই। গুরু বলে, তোর এই গেমের চক্করে ওনা এসে আমাদের 12টা বাজিয়ে দে। ঈশিতা বলে, ভাই সাহেব, যদি ভয় লাগে তো দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো আর চুপচাপ দেখো। গুরু বলে, এখন তো সিংহীর মতো মনোভাব দেখাচ্ছ, তাই না? যখন ও আসবে তখন তোমার পেছন দিয়ে বাতাস বেরিয়ে যাবে। তো এরপর যখন ঈশিতা চার্লি চার্লি বলে ডাকতে থাকে
এদিকে রাত ফুল 12টা বেজে যায়। গুরু লিফটের এক কোনায় ভয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে অনেকটা সময় চলে যায়, কিন্তু ঈশিতা কোনো উত্তর পায় না। দেখলে, তুমি তো অযথাই ভয় পাচ্ছিলে, এখানে কিছুই নেই। তখনই লিফটটা আবার চলতে শুরু করে। এবার লিফটটা হেলতে দুলতে থাকে। আর সাধারণত লিফট কখনো এরকম করে না। যখন লিফটটা থামে তখন গুরু দেখে কলমটা এর দিকে চলে গেছে। এবার তো তাদের 12টা বেজে যায়। লিফট খোলার সাথে সাথেই তারা লিফট থেকে বেরিয়ে ওয়াচম্যানকে খুঁজতে থাকে। এদিকে ওদিকে পাগলের মতো দৌড়তে থাকে, কিন্তু ওয়াচম্যানকে তারা পায় না। এরপর তারা দুজন তাদের মতো করে একটা লাইট নিয়ে একটা রুমে যায় ফোন করার জন্য। কিন্তু এখানে কোনো ফোনই কাজ করছিল না, কারণ অফিস তো বন্ধ হয়ে গেছে। তাই ওয়াচম্যান সবকিছু অফ করে দিয়েছে। হঠাৎই তাদের পাশের রুম থেকে ভাঙাচুরা শব্দ আসে। তারা দুজন ভয়ে লুকিয়ে পড়ে। আর আমরা সিসিটিভির ফুটেজে দেখতে পাই ওই রুমের চেয়ারগুলো নিজে নিজেই এদিক থেকে ওদিকে যাচ্ছে। ফাইল কাগজপত্র অটোমেটিক উপর থেকে নিচে পড়ছিল। আর ঈশিতা এসব দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখছিল। একটু পর যখন সবকিছু নর্মাল হয়, তখন তারা দুজন রুমটা থেকে বেরিয়ে যাবে। তখন এই প্রিন্টার মেশিনটা অটোমেটিক চালু হয়ে যায় আর কতগুলি কাগজ প্রিন্ট করতে থাকে, যেখানে লেখা ছিল, তোমরা যে এখানে লুকিয়ে আছো আমি এটা জানি। এটা দেখে তারা দুজন আরো ঘাবড়ে যায় আর 1 সেকেন্ডও এখানে দেরি না করে রুমটা থেকে বেরিয়ে পড়ে। তারা দুজন দৌড়তে থাকে। একটা সময় তারা ওয়াচম্যানের নাগাল পায়। তার নাম রবি। গুরু তো আজ নতুন এই কোম্পানিতে জয়েন করেছে, আইডি কার্ডও পায়নি। এতে করে গুরু সবকিছু ভেঙে বললেও রবি তার কথা বিশ্বাস করে না। গুরু বলে, আমাদেরকে আর আটকে রেখো না, আমরা এই বিল্ডিংয়ে ফেসে গেছি। এমনিতেই একজন ওয়াচম্যান মরে গেছে। রবি বলে, কে সে? গুরু তো লোকটার নাম জানে না, তবুও সে কোনোভাবে লোকটার পরিচয় দেয়। রবি তখন ওই লোকটাকে ওয়াকিটকি দিয়ে কল করে, কিন্তু লোকটার কোনো জবাবই সে পায় না। গুরু বলে, আরে বেটা, সে মরে গেছে, মরা মানুষ তোকে কিভাবে জবাব দেবে? লোকটা যখন জবাব দেয় না, তখন রবি ঈশিতাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে দেখেছো মরে যেতে? ঈশিতা বলে, না, এখনই জানতে পেরেছি। তখন রবি বলে, তাহলে তুমিই তাকে মেরেছো আর এখন আমাকে এসে বলছো সে মরে গেছে। গুরু বলে, আমি কেন তাকে মারবো? রবি বলে, তাহলে কেন এভাবে তোমরা দুজন চুপি চুপি পালাচ্ছিলে? গুরু বলে, বিশ্বাস করো, আমি কাউকে মারিনি। এই বিল্ডিং এ কিছু তো একটা সমস্যা আছে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা মোটেও ঠিক হবে না। প্লিজ তাড়াতাড়ি বলো এখান থেকে বেরোবো কি করে? রবি বলে, আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, এখানে বস, আমি সিসিটিভি চেক করে আসি, সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর রবি সিসিটিভি ফুটেজ চেক করতে কন্ট্রোল রুমে চলে যায়। ঈশিতা গুরুকে জিজ্ঞেস করে, সিকিউরিটি গার্ড যে মরে গেছে, এই বিষয়ে তুমি কেন আমাকে বলোনি? গুরু বলে, আমি নিজের চোখে দেখেছি, লোকটা নিজে নিজেই একটা ব্লেড দিয়ে তার গলা কেটে ফেলে। এমনিতেই ভয় পেয়ে আছি, আর এখন তুমি এসব আলতু ফালতু কথা বলছো। আমাদের এখন এটা ভাবা উচিত এখান থেকে বেরোবো কি করি। ঈশিতা বলে, এই বিষয়ে আমি কি বলবো? এখানে আমার জয়েন করার মাত্র 1 সপ্তাহ হয়েছে, শুধু আসা দেওয়ার রাস্তাই চিনি। গুরু বলে, তুমি তো একজন এচআর, বিল্ডিং এর এদিকে ওদিকে তো ঘুরো, দেখো মনে করে হয়তো এমন কোনো রাস্তা দেখেছো যেটা দিয়ে আমরা এখান থেকে বেরোতে পারবো। কিন্তু এই বিষয়ে ঈশিতা কিছুই বলতে পারছিল না। তখনই তারা কন্ট্রোল রুমে অস্বাভাবিক একটা শব্দ শুনে আর গিয়ে দেখে রবি ফাঁসি লাগিয়ে মারা গেছে। রবির হাতেই ছিল ইমার্জেন্সি দরজার চাবি। ঈশিতা যখন এটা লক্ষ্য করে, তখন সে রবির হাত থেকে চাবিটা নিয়ে দৌড়তে থাকে ইমার্জেন্সি দরজার দিকে। দৌড়তে দৌড়তে দুজন একটা অন্ধকার রুমের ভেতর চলে যায়। তবে কোনোভাবে টারে টারে তারা করিডোরে চলে আসে। কিন্তু গুরু একটু পর খেয়াল করে তার সাথে ঈশিতা নেই। সে তখন ঈশিতাকে ডাকতে শুরু করে। ব্যাকগ্রাউন্ডে একজন লোক ভয়ঙ্কর গলায় বলছিল, তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। গুরু ঈশিতা ঈশিতা বলে ডাকতে থাকে, কিন্তু ঈশিতার কোনো জবাবই সে পায় না। তখনই গুরু শুনতে পায় এখানে কেউ কিছু একটা ভাঙছে। গুরু তাড়াতাড়ি করে ওই রুমে চলে যায় আর গিয়ে দেখে ঈশিতা একটা জানালা ভাঙছে। এই ঈশিতা, তুমি এটা কি করছো? নিচে এসো, আমাদের এখান থেকে পালাতে হবে। ঈশিতা বলে, আমার কাছে এসো না গুরু, আমি আর বাঁচতে চাই না। এই আত্মার হাতে মরার চেয়ে আমি নিজের ইচ্ছে মরে গেলে ভালো। গুরু অনেক বোঝায়, আমরা এখান থেকে বেরিয়ে যাব, তুমি চিন্তা করো না। কিন্তু ঈশিতা কোনো কথাই শুনে না, বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। গুরু তখন কি করবে বুঝতে পারছিল না, মাথায় হাত দিয়ে কান্না করতে শুরু করে। এর একটু পর হঠাৎই একটা রুম থেকে ঈশিতা বেরিয়ে আসে। 5 নম্বর ফ্লোর, আমার এখনই মনে পড়েছে। ক্যান্টিন থেকে একটা বেরোনোর রাস্তা আছে, তাড়াতাড়ি চলো। গুরুর তো 12টা বেজে যায়।
সে তখন জানালার কাছে যায় আর গিয়ে দেখে নিচে পড়ে আছে ঈশিতার লাশ। সরো সরো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ঈশিতা বলে, কি হয়েছে, যাবে না? গুরু বলে, না না, আমি তোমার সাথে কোথাও যাব না, তোমার যেখানে খুশি তুমি যাও। ঈশিতা বলে, হঠাৎ তোমার কি হয়ে গেল? পাগলের মতো এরকম করছো কেন? গুরু বলে, আমি পাগল না, তুমি ঈশিতা না, তুমি ভূত। ঈশিতা বলে, এখানে তুমি টর্চার করছো আর ওখানে ওই আত্মা, এর চেয়ে ভালো আমি মরেই যাই। গুরু বলে, তুমি এটা কি করছো? আর এবার যখন সে নিচে তাকায়, কোনো লাশকে দেখতে পায় না, লাশটা যেন ভেনিশ হয়ে গেছে। প্রথমে তুমি এখান থেকে লাফ দিয়ে মরে গেলে, আর এরপর ওই দরজা দিয়ে বেরিয়ে আসলে। ঈশিতা বলে, আমি? গুরু বলে, ওই আত্মা তোমার রূপ নিয়ে এসেছিল, তার আওয়াজ ঠিক তোমার মতোই ছিল, তার কথাগুলো এখনো আমার কানে বাজছে, যেন সে বলছে এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, আমাদের দুজনকে মরতে হবে। ঈশিতা বলে, তাহলে ওই দুজনকে আত্মাই মেরেছে? গুরু বলে, এটা তো আমিও বুঝতে পারছি না, এই অফিসে কিছু তো একটা হয়েছিল। ঈশিতা বলে, আমি আসার পর থেকে এরকম কোনো ঘটনা তো শুনিনি, তবে নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে, এর জন্যই আমরা দুজন হয়তো এখানে ফেসে গেছি। গুরু বলে, এখানে থাকা আমাদের জন্য মোটেও নিরাপদ না। এরপর তারা দুজন আবার লিফটে ঢুকে পড়ে এবং গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু লিফট বারবার 5 নম্বর ফ্লোরে গিয়ে খুলে যায়। আর এভাবে ওপেন অফ করতে করতে লিফট 5 নম্বর ফ্লোরে প্রত্যেকবারের মতো স্টপ হয়ে যায়। তারা দুজন বাধ্য হয়ে 5 নম্বর ফ্লোরের ভেতর ঢুকে। তখন ঈশিতার মনে পড়ে, ওই দিন তারা যখন সবাই গুরুকে নিয়ে টিটকারি মারছিল, তখন একজন ওয়াচম্যান তাদের পেছন থেকে একজনকে বলছিল, এই জিনিসপত্র এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? সার্ভিস লিফট আছে তো, যেটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যায়, তুমি জানো না এই লিফটটা খারাপ? এই গুরু, চাবিটা দাও তো, একটা সার্ভিস লিফট কিচেনে আছে, চলো ওদিকে যাই। গুরু বলে, দাঁড়াও দাঁড়াও, এখানেই আমাদের থাকাটা সেফ মনে হচ্ছে, আর এমনিতেও সকাল হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি, কোনোভাবে যদি এই সময়টা আমরা পার করে ফেলতে পারি তো আমরা দুজন বেঁচে যাব, ততক্ষণ এখানেই থাকি। ঈশিতাও বিষয়টা বুঝতে পারে এবং তারা এখানে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়।